হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 7 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 7 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025 স্কুল 15 নম্বর স্কুল আজকে নিয়ে এসেছি, পেজ নাম্বার 128 পাতা। এর আগের ক্লাসগুলোতে তোমাদের 1 থেকে 14 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে 15 নম্বর স্কুল। তো তোমাদের চলে যেতে হবে পেজ নাম্বার 128 পাতা। 128 পাতায় দেখবো যে স্কুল দুটো স্কুল আছে এখানে প্রথম স্কুলটা আমরা দেখতে পাচ্ছি মাথাভাঙ্গা হাই স্কুল, তারপর একটা স্কুল আছে কনটাই মডেল ইনস্টিটিউশন। এই দুটো স্কুল নিয়ে আমাদের সেটটা তৈরি করেছে। তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা, এই বইটা তোমরা হাতে নাও এবং বইটা খুলো, প্রশ্নগুলো দেখো আর বুঝে শুনে অঙ্কগুলো আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো তাড়াতাড়ি করে ক্লাস শুরু করে দেবো। তো তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো চলে আসলাম আমরা একের প্রশ্নগুলো। একের আমরা 1 নম্বর প্রশ্নটা নিয়েছি। দেখো প্রশ্নটা আমাদের বলেছে এই যে আমাদের একটা ভগ্নাংশ আছে 1/2 মাইনাস 1/3। তাহলে এই যে আছে ভগ্নাংশটি, এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে সেটা বের করতে বলেছে। তো আমরা প্রথমে এই যে এখানে ভগ্নাংশের যোগবিয়োগ আমরা আগে করে নিই, সরলটা করে নিই। তাহলে লসাগু এখানে 6 পেয়ে যাবা, এখানে হয়ে যাবে 3 আর এখানে যাবে 2। তো এটা কত পেয়ে যাবে? এটা পেয়ে যাবে 1/6 পেয়ে যাবা। এখানেও ভগ্নাংশের যোগবিয়োগ করে নাও, এটা 6, এখানে 3, এখানে 2, এটা পেয়ে যাবা 5/6। এই ভগ্নাংশটি 1/6, এই 5/6 ভগ্নাংশের মধ্যে কতবার আছে, এর মধ্যে কতবার আছে। তাহলে আমরা কি করব এখন এটা অ্যান্সারটা পাওয়ার জন্য এই যে এটা থেকে এই যে এর সঙ্গে এটা ভাগ করে দেবা, এই যে ভাগ, এই ভগ্নাংশটি এর মধ্যে কতবার আছে, তাহলে এটা ভাগিত এটা হবে। এবার ভাগ করলে অ্যান্সারটা পেয়ে যাবা। তাহলে দেখো সলটা করি, ভাগকে গুণ করে নিবা, তো এটা উল্টে যাবে। এটা 6/1, 1 দিলাম না নিচে, 6 কেটে দিলাম। তাহলে দেখো আমাদের 5 বার আছে, 5 বার। তার 5 দেখো অ্যান্সারটা আমাদের কত নম্বরে আছে? সি নাম্বার। তার অ্যান্সারটা সি নাম্বার। 2 প্রশ্ন দেখো 1.25 এত টাকা 5 টাকা শতকরা কত হবে। দেখো শতকরা পাওয়ার জন্য আমরা কী করবো, তোমরা 1.25 এত টাকার 5 টাকা বলেছে, তা 5 টাকাটা নিচে করে দাও, শতকরা চেয়েছে 100তে গুণ করে দাও। এভাবে তোমরা এত টাকা 5 টাকা শতকরা পেয়ে যাবা। এটা সলভ করো। তো দেখো 100তে গুণ করলে দেখো দশমিকটা উঠে যাবে, দুটার পর দশমিক, আর এদিকে 100 আছে বা দুটা শূন্য আছে, তাহলে 100 ভ্যানিস আর দশমিকও ভ্যানিস, তারপরে থেকে যাবে 125, নিচে 5 জায়গা বের করো, এটা 25 পেয়ে যাবা। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা 25%, শতকরা বের করতে বলেছিল 25%। তা দেখো আমাদের 25% অ্যান্সারটা আমাদের বি নাম্বারে আছে। তো তোমরা বি নাম্বার অ্যান্সার দিয়ে দেবা। এবার দেখো 3 প্রশ্নটা আমাদের বলেছে কোনো অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত কত হবে। আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন। তো কোনো অনুপাতটা আমরা ধরে নিচ্ছি, ধরি অনুপাতটিকে আমরা ধরে নিলাম A/B। তাহলে A/B এর ব্যস্ত অনুপাত আমরা বের করব, A/B এর ব্যস্ত অনুপাত। কত হবে? B/A। তাই না, আমাদের কী বলেছিল, কোনো অনুপাত তার ব্যস্ত অনুপাত, তাই না, তার যদি যৌগিক অনুপাত করা হয় তাহলে সেটা কী ধরনের অনুপাত হবে। তাহলে এখানে দেখো তো যৌগিক অনুপাত বলতে মিশ্র অনুপাত, এই দুটির এখন আমাদের যৌগিক অনুপাত করতে হবে। তো আমরা করব A/B ও B/A এর যৌগিক বা একে মিশ্র অনুপাত বলা হয়, যৌগিক বা মিশ্র অনুপাত। তাহলে দেখো, তাহলে আমরা মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কীভাবে করব। এই যে অনুপাতগুলো আছে, অনুপাতগুলির পূর্বপদ, এটা পূর্বপদ, প্রথমটাকে পূর্বপদ বলা হয়, পরেরটাকে উত্তরপদ বলা হয়। তাহলে অনুপাতগুলির পূর্বপদের গুণফল মানে A গুণিত B। দেখো এর A এর B আছে পূর্বপদ, মানে অনুপাতগুলির প্রথম পদের গুণফল = অনুপাতগুলির দ্বিতীয় পদ মানে উত্তরপদ B আর A, উত্তরপদ আছে, তাহলে B গুণিত A। এই যে এভাবে করা হয় আমাদের মিশ্র অনুপাত। তাহলে এখানে তো আমরা AB পেয়ে গেলাম, এখানে BA বা এটা আমরা AB পেয়ে গেলাম। তাহলে AB মিলে গেছে, তো এটা 1:1 লিখতে পারবা। তো দেখো এই অনুপাতটা কী ধরনের অনুপাত আসলো, 1:1 মানে এটা সমানুপাত চলে আসলো, সমানুপাত। তবে সমানুপাত বানানটা এখানে আছে, সমানুপাত, এখানে আমাদের জফলা আছে, সমানুপাত। তো দেখো তো সমানুপাত আমাদের সি নাম্বার অপশানে আছে, তার অ্যান্সার সি নাম্বার। 4 প্রশ্নটা দেখো আমাদের বলেছে 2 কিলোগ্রাম 30 গ্রামের 2/5 অংশ সমান কত গ্রাম। গ্রাম করতে বলেছে, তার কিলোগ্রামকে গ্রাম করে নেব। তা 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম। তাহলে এখানে আমরা লিখব 2000 গ্রাম। আর এদিকে আমাদের 30 গ্রাম আছে, 30 গ্রামের
2/5 অংশ। এটা আমরা যোগ করে নিতে পারবো। দেখো 2030 হয়ে যাবে, এই যে 2000 গ্রাম, এদিকে 30 গ্রাম, তো 2030 আর বন্ধনী দিব না, 2030 গ্রামের 2/5 অংশ। গ্রামের বলতে এর 2030 গুণিত 2/5, এখানে গ্রামটা এখানে চলে আসবে, ঠিক আছে, গ্রামটা এখানে চলে আসবে। 2 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে, তাহলে 5 4 20, আর এখানে দেখো আমাদের একটা শূন্য হবে, যেহেতু তো 20 মিলে গেছে আর 3টা ছোটো সংখ্যা একসঙ্গে 30 ধরবো, তার জন্য আমাদের একটা শূন্য নিতে হবে, ঠিক আছে, এটা মনে রাখবেন, তো অনেকে ভুল করে দেয়। তো এবার আবার 30 নিব, এবার 5 6 30, এবার 2 দিয়ে গুণ করে নাও, 2 6 12, আর এখানে 1 2 0 0, একটা এখানে বসে যাবে, 2 4 8, এই যে 812 গ্রাম আমাদের অ্যান্সার। 812 গ্রাম দেখো আমাদের এই নাম্বার অপশানটা দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সার আমরা এই নাম্বার বলে দেবো। 5এর প্রশ্ন দেখো আমাদের আছে 1/5 পাওয়ারে 0 আছে, তা দেখো 1/5 পাওয়ারে 0 হলে মানটা কিন্তু 1 হয়ে যায়। পাওয়ার যখন 0 তখন তার মানটা 1, এটা তোমাদের জানতে হবে। 1/1 তো 1 হয়ে যাবে, তো দেখো এর মানটা আমরা 1 পেয়ে গেলাম। দেখো 1 আমাদের অপশান মিলছে বি নাম্বারে, তাহলে অ্যান্সারটা তোমরা বি নাম্বারে দেবা। দেখো 6এর প্রশ্নটা আমাদের বলেছে XY Z ক্রমিক সমানুপাতে যদি হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে। তো দেখো ক্রমিক সমানুপাতে যদি হয় XY Z, তা তোমরা লিখতে পারবা X/Y = Y/Z, ঠিক আছে। এই যে ওয়াইটা কিন্তু দুবার ফিরে আসবে, 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতে হলে তোমরা লিখবা X/Y = Y/Z, ওকে। তো চলো আমরা অনুপাতকে বাই করে নেব, এই যে অনুপাত আছে না, তোমরা বাই করে নিতে পারবা, তাহলে এখানে আমরা বাই করে নিলাম। এবার এখানে বর্জগুণ করে নাও, কণাকণি গুণ, y গুণ করে y² পেয়ে যাবা, আর এদিকে x আর z গুণ করবা, তাহলে xz পেয়ে যাবা। দেখো এই শর্তটা কত নম্বর অপশানে আছে, এটা আমরা ডি নাম্বার দেখতে পাচ্ছি, তোমরা অ্যান্সারটা ডি নাম্বার দেবা। এবার দেখো 7এর প্রশ্নটা আমাদের বলেছে এখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির সঠিক অনুপাত কোনটি হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দেখো জানো, সমকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের, এই যে ত্রিভুজটা আমরা যে ABC নাম দিয়ে দিই, তো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, সেই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আবার বলে যে সমদ্বিবাহু বলতে দুটো বাহু সমান হবে, এখানে ভূমি আর লম্ব এই দুটো বাহু সমান হবে, অতিভুজ কিন্তু কারোর সঙ্গে সমান হবে না, অতিভুজ সবসময় বড় হয়। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু অতিভুজ, এসিটা, ঠিক আছে। তা দুটি বাহু সমান হলে এই দুটি কোণও সমান হয়ে যাবে। এই দুটি কোণ কত ডিগ্রি করে হবে, 45 ডিগ্রি করে হবে, 45 ডিগ্রি। কারণ দেখো ত্রিভুজের 3টি কোণের যোগ বলতে 180 ডিগ্রি, এই যখন একা হয়ে গেছে 90 ডিগ্রি, তাহলে এরা দুজনে মিলে কত হবে, 90 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে আমরা দেখো 3টি কোণের মান পেয়ে গেছি, তাহলে এদের অনুপাতটা দেখো কত পেয়ে যাবো, 90 ডিগ্রি = 45 ডিগ্রি = 45 ডিগ্রি। এটা লঘিষ্ঠ করে নাও, 45 ডিগ্রিতে ভাগ করে নাও, তাই এটা 45 দিয়ে 90, 2 45 থেকে 45, 1 45 থেকে 45, 2:1:1। দেখো আমরা যদি এখানে 45টা এইদিকে লিখতাম, তাই না, এই যে 45 আগে 45, তারপরে 90, তারপরে 45, তাহলে আমরা 1:2:1 পেতাম। তাহলে এখানে আমাদের দেখো এটাও হবে, যেহেতু 90টা যদি শেষের দিকে লিখতাম, তাই এটা পাবা। আর এই যে এটা যেটা পেলাম আমি এটা পেলাম, তাহলে কিন্তু দেখো এ নাম্বারটাও আসছে, বি নাম্বারটাও আসছে, সি নাম্বারটা আসছে, মানে 1 1 2 এটা আমাদের থাকা দরকার, ঠিক আছে। সেটা যেভাবে থাক, 1 1 সাইডে থাক, বা প্রথমে 1 1 থাক, বা শেষে 1 1 থাক, যেভাবে থাক না কেন আমাদের কিন্তু ABC 3টে অপশান ঠিক আছে, তাই না। তো আমাদের ডি নাম্বারের অ্যান্সারটা হবে সবকটি ঠিক, তো আমরা ডি নাম্বার অ্যান্সারটা দেবো। এবার দেখো 8এর প্রশ্নটা আমাদের বলেছে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়। দেখো এ নাম্বার অপশানে বলেছে পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে, সঠিক নয় বলেছে। তা এটা তো আমাদের দেখো, এটা তো আমাদের ঠিকই বলেছে, পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম কিন্তু মেনে চলে, এটা ঠিক, তাহলে এটার অ্যান্সার হবে না। ঠিক নয় কোনটা সেটা আমার দেখাতে হবে। বি নাম্বার পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে, হ্যাঁ এটাও ঠিক, তো এটাও অ্যান্সার হবে না, আমাদের ঠিক না যেটা সেটা হবে দরকার আমাদের। সি নাম্বার দেখো পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে, দেখো পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম কিন্তু মেনে চলে না, কিন্তু এখানে বলেছে চলে, তো এটা আমাদের ভুল দিয়েছে, এটাই সঠিক নয়, তো অ্যান্সারটা কিন্তু আমাদের সি নাম্বারই হবে। ডি নাম্বার বলে দিচ্ছি পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না, এটাও কিন্তু ঠিকই কথা বলেছে, কিন্তু আমাদের সি নাম্বারটা অ্যান্সারটা আসবে, পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না, কিন্তু এখানে বলেছে চলে, তো এটাই আমাদের সঠিক নয়, তা তোমরা অ্যান্সারটা দেবা সি নাম্বার। 2-এর 1-এর অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমরা চলে যাবা পেজ নাম্বার 125 পাতার স্কুল 12, সেখানে দেখবা 2-এর 1-এর অঙ্কটা আছে, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। এবার দেখো 2-এর 2 নম্বরটা এখানে বলেছে দুটি বইয়ের দামের অনুপাত বলে দিয়েছে 4:3, এবং দ্বিতীয় বইটির দাম 420 টাকা হলে প্রথম বইটির দাম কত।
প্রথম বইটির দাম যদি 70 টাকা কম হতো তবে তাদের দামের অনুপাত কত? আচ্ছা, প্রথমে তো আমরা প্রথম বইটির দাম বের করব। দুটি বই বলেছে, তাহলে এটা প্রথম বই আর দ্বিতীয় বই। তাহলে লিখব প্রথম ও দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয় বইয়ের দামের অনুপাত, বইয়ের দামের অনুপাত সমান সমান আমাদের কত আছে 4:3। সেটাকে বাই করে নাও, 4/3। এবার লক্ষ্য রাখো, এই যে 4টা হচ্ছে প্রথম বইয়ের দামের দাম আর 3টা হবে দ্বিতীয় বইয়ের দাম। তো আমাদের এখানে কিন্তু দ্বিতীয় বইটির দাম দেওয়া আছে। তাহলে এখানে দেখো এই যে 3 × 4 × তা দ্বিতীয় বইয়ের দাম কত দেওয়া আছে 420। তাহলে এই যে দ্বিতীয় এখানে আমাদের 420 দরকার। তাহলে 420 মানে 3-এর সঙ্গে কত গুণ করবো যে 420 হবে। তোমরা একটা কাজ করবা, 420কে 3 দিয়ে ভাগ করে দাও, তখনই পেয়ে যাবো যে কত গুণ করবো। এখানে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো, দেখো 3 × 3, 3 × 4 = 12, আর এখানে শূন্য বসে যাবে। তাহলে 140 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কিন্তু 420 পেয়ে যাবো। তাহলে এখানে আমাদের 140 দিতে হবে। তাহলে এখানে তো পেয়ে যাবো, দেখো 420 পাওয়া, এটা 3 দিয়ে গুণ করে দেখো 3 0 0, 3 4 12 2, 3 × 3 = 4। ওকে, এটাই পাবা যেহেতু আমরা এটা ভাগ করেছি। আর উপরে গুণ করে না, উপরে 4 0 0, 4 4 16 6, 4 1 4, 4 1 5, 560। তো দেখো প্রথম বইটির দাম কিন্তু এটা হবে। তো আমরা এখানে লিখে দেবো প্রথম বইটির দাম। একটা অ্যান্সার পেয়ে গেলাম, প্রথম বইয়ের দাম কত পেলাম আমরা 560 টাকা। এটা হচ্ছে আমাদের প্রথম বইয়ের দাম। আবার একটা প্রশ্ন বলেছি, এই যে কথাটা বলেছি প্রথম বইটির দাম যদি 70 টাকা কম হতো, তাহলে দেখো প্রথম বইয়ের দাম 70 টাকা কম হলে, 70 টাকা কম হলে এখন প্রথম বইয়ের দাম হবে কত হবে? এই যে বইয়ের দাম তো আমরা পেয়েছি, প্রথম বইয়ের দাম 560 টাকা। তাহলে 70 টাকা কম বলেছে, তাহলে এত টাকা। এটা বিয়োগ করে নাও, 0 7 × 16, এটা 9 হয়ে যাবে। এটা হবে আমাদের 490 টাকা আমরা পেয়ে যাব। তাহলে এখন আমাদের এই যে দুটি বইয়ের দামের অনুপাত বলেছে, তাদের দামের অনুপাত, তাদের বলতে প্রথম বই এবং দ্বিতীয় বই, তাদের দামের অনুপাত। দেখো তাহলে প্রথম বই হলো 490, আর দ্বিতীয় বই তো আমাদের দেওয়া আছে 420, তো এটা হবে 420। 0 0 কেটে দাও। এবার আমরা 7 দিয়ে দেখো 7 7 49, এই যে 7 7 49 × আর 742, তা দেখো 7 × 6 পেয়ে গেলাম। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে প্রথম বইয়ের দাম বের করতে বলেছিল, সেটাও বের করলাম আমরা। আর এই যে 560 টাকা প্রথম বইয়ের দাম, এভাবে। আর তাদের যে প্রথম বই এবং দ্বিতীয় বই, তাদের যে দামের অনুপাত যখন 70 টাকা কম হবে প্রথম বইয়ের দাম, তখন তাদের অনুপাতটা 7:6। তো আমাদের দুটো অ্যান্সার। এবার দেখো 2-এর 3 নাম্বারটা। আমাদের এখানে দেখো একটি ত্রিভুজে 3টি কোণের অনুপাত দেওয়া আছে। 3টি কোণের অনুপাত আছে 1:2:3 দেওয়া আছে। তো আমাদের বলেছে ক্ষুদ্রতম কোণের মান কত, আর কোণ ভেদে ত্রিভুজটির নাম লিখতে বলেছে। তাহলে আমরা প্রথমে 3টি কোণের অনুপাত থেকে ধরে নিতে পারবো 3টি কোণ। তো আমরা লিখব ধরি ত্রিভুজের 3টি কোণের মান দেখো আমরা দেখো 1 থেকে x ডিগ্রি ধরে নেব, x ডিগ্রি, 2 থেকে 2x ডিগ্রি, আর 3 থেকে 3x ডিগ্রি। এভাবে কিন্তু তোমরা অনুপাত থেকে 3টি কোণকে ধরে নিতে পারবা, ঠিক আছে? x ডিগ্রি, 2x ডিগ্রি, 3x ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের যোগফল হয় কত? 180 ডিগ্রি। তাহলে x ডিগ্রি যোগ 2x ডিগ্রি যোগ 3x ডিগ্রি, এদের যোগফলটা আমরা 180 ডিগ্রি লিখতে পারবো। এবার দেখো এখানে সমাধান করবা। সমাধান নিয়মটা দেখো, x এখানে দেখো 1টা 2টা 3টা, এখানে দেখো 2টা 3টা বা 5টা, আর এখানে 1টা কটা 6টা, তার 6টা x হয়ে গেল। রাশি যোগ যেটা সমান, আর এখানে 180। এটা দিয়ে এটাকে কাটাকাটি করতে পারবা। দেখো এভাবে কেটে দাও, 6 3 18, দেখো 6 3 18 আর 0 বসে গেল, এই যে 30 ডিগ্রি। তাহলে x ডিগ্রির মান কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি। আমাদের ক্ষুদ্রতম কোণ বলেছিল, দেখো ক্ষুদ্রতম কোণ হচ্ছে এটা, ছোটো কোণটা এই যে x ডিগ্রি। তো আমরা পেয়ে গেলাম
ক্ষুদ্রতম কোণটি, এই যে আমাদের বলেছিল। তো আমরা লিখব ক্ষুদ্রতম কোণটি সমান সমান কত, 30 ডিগ্রি। এবার আমাদের বলেছিল যে এখানে বলেছে কোণ ভেদে ত্রিভুজটির নাম, তা 3টি কোণের মান দেখো তো কত কত পাবা। তো 3টি কোণ বলতে এখানে যদি আমরা বলি যে দ্বিতীয় কোণটি আমরা কত পাবো, দ্বিতীয় কোণ 2 × 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি পেয়ে যাবা। তৃতীয় কোণটা পেয়ে যাবা 3 × 30 ডিগ্রি, এটা পেয়ে যাবা দেখো তো 90 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো এই যে ত্রিভুজটার একটি কোণ কিন্তু আমাদের 90 ডিগ্রি চলে এসেছে, তাহলে ত্রিভুজটাকে আমরা কিন্তু সমকোণী ত্রিভুজ বলতে পারবো কোণ ভেদে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ এটা। তোমরা লিখবো কোণ ভেদে, যে বলেছে এখানে যে কোণ ভেদে ত্রিভুজটি একটি কি সমকোণী ত্রিভুজ। যেহেতু একটা কোণ 90 ডিগ্রি পেয়ে গেছি তার জন্য বলবো সমকোণী ত্রিভুজ। ওকে, তার মধ্যে এই যে ক্ষুদ্রতম কোণটি 30 ডিগ্রি পেয়ে গেলাম, আর ত্রিভুজটার নাম কোণ ভেদে আমরা পেয়ে গেলাম সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। দেখো 4 প্রশ্নটা আমাদের বলেছে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম পদ 9, দ্বিতীয় পদ 6 হলে তৃতীয় পদ কত হবে। তা আমরা ধরি তৃতীয় পদটি আমরা x ধরে নিলাম। তা দেখো তো এখানে আমাদের এখানে বলে দিয়েছে যে প্রথম পদ 9 বলেছে, প্রথম পদ 9, দ্বিতীয় পদ 6 বলেছে, আর তৃতীয় পদটাকে আমরা x ধরে নিলাম। তাহলে এই যে 3টি পদ এরা কি বলেছে, সমানুপাতে বলে দিয়েছে। এরা বলেছে সমানুপাতে। ঠিক আছে, তাহলে 3টি পদ যদি সমানুপাতে হয় তা দেখো আমরা লিখতে পারবো অতএব 9:x সমান 9:6, মানে এই যে এই দুটোর অনুপাত 9:6 সমান 6:x, এটা আমরা লিখতে পারবো। তাহলে 9/6 সমান 6/x। এখানে একটু কাটাকাটি করতে পারো, 3 × 3 = 9, 3 দিয়ে 6, আবার এখানে দেখো 3 দিয়ে 6, তাহলে এখানে কিছু না, 1 আছে, পর্যগুণ করে নাও, কণাগুণি গুণ, x কে x, আর যে কণাগুণি 2 দিয়ে 4, তাহলে x এর মান 4 পেয়ে গেলাম। তাহলে অতএব দেখো তো তৃতীয় পদ পেয়ে গেলাম। অতএব তৃতীয় পদ কত হলো আমাদের, তৃতীয় পদটা 4, এটা আমাদের অ্যান্সার। আর দেখো 5 প্রশ্নটা আমাদের বলেছে এই যে 5045, এই যে সংখ্যাটা আছে, তো বলেছে এর থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, তো তার জন্য আমরা কী করবো, এটা বর্গমূল করার চেষ্টা করব। তো বর্গমূল করো, তো কাকে জরা করে নেবে, এইভাবে ডান দিক থেকে জরা করে নেবা, এই জরা। তাহলে এই প্রথম জরাটাকে নিয়ে কাজ করো। তো 50 আমরা যদি 7 দিয়ে নিই, 7 × 7 = 49, মানে এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যা নেবা সেই সংখ্যাতে গুণ করতে হবে, যেটা এর চেয়ে বড় না হয়। 8 নিলে পরে 8 × 8 = 64 বড় হয়ে যাচ্ছে, তাহলে 7 নেব, 7 × 7 = 49, ছোটো নেওয়া যাবে কিন্তু বড় নেওয়া যাবে না। তাহলে 7 × 7 = 49, এখানে আমাদের 1 নামবে। তাহলে এখানে একটা টান দিবা, এর ডবল এখানে বসাবা, বর্গমূল করার নিয়ম যেটা। তাহলে 7-এর ডবল কত, 14, এখানে একটু জায়গা রাখবো, একটা সংখ্যা বসার। এবার এটা নিচে নামিয়ে দেবা, 1 তো বিয়োগ হয়ে গেছে, এটা আমাদের দেখো এখন আমরা একসঙ্গে দুটোকে নামাতে পারবো, যেহেতু জরা হয়ে গেছে একটাকে নামাতে পারবো না, একসঙ্গে 45কে নামানো যাবে। এবার দেখো লক্ষ্য করে এখানে আমাদের যদি 1 নিই, এখানে এই যে 1 নিলে পরে 1 দিয়ে গুণ, এই যে দেখো এই যে 1 নিই, তাহলে 1 দিয়ে গুণ করবো আমরা, তাহলে কত হবে, এটা 141 হয়ে যাবে। তা দেখো তো আমাদের এখানে 141, 4 বেশি আছে, তাহলে এই যে 4, এখানে যদি আমাদের 1 হতো, এই যে 5টা যদি 1 হয়ে যেত, তাহলে আমাদের কি এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত আমাদের। তাহলে আমাদের কত বিয়োগ করতে হবে, এই যে 4 বিয়োগ করতে হবে, 4 বিয়োগ করলে এখানে 1 চলে আসবে। তো আমরা বুঝে নিলাম যে 4 বিয়োগ করলে আমরা কী হবে, এই যে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে অতএব দেখো আমরা অ্যান্সার লিখে দেবো যে এর সঙ্গে এই যে 5045 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। তো অ্যান্সার কিন্তু আমাদের 4, দেখো 4 বিয়োগ করবা, বিয়োগ করে যদি বর্গমূল করো তা কিন্তু তোমাদের দেখবো বর্গমূলটা হয়ে যাবে, মানে 71 পেয়ে যাবে এখানে। কারণ এখানে যেহেতু 4 বিয়োগ করো, এখানে 1 হবে, 1 নামবে এখানে, তো 1 নামলে তো আমাদের 1 দিয়ে মিলে যাচ্ছে, তাই না। ঠিক আছে, যদি দেখো এখানে যদি 1 থাকতো তাহলে কত আসবে, 1, তাহলে 1 হলে আমাদের দেখো তো 1 দিয়ে মিলে যাচ্ছে, এই যে 141, তাহলে আমাদের এই যে এটা যে বর্গমূল পাওয়া গেল, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা।
তাহলে এই যে এই জায়গায় আমাদের কি থাকা দরকার, আমাদের থাকা দরকার এই যে কত 4 থাকা দরকার। সেটা এইভাবে বুঝে নিতে পারো। এই যে এখানে আমরা এই যে 1 দিয়ে করেই নেব, এখানে এই যে 4 নেমে যাবে, ঠিক না। এই যে 4টা নামলো যেটা শেষে, এটা আমাদের বেশি হয়ে গেছে, এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবো। এই যে 4 আমরা ভাগশেষটা এভাবে করে নিবা, ঠিক আছে। ভাগশেষটা করার পর তারপরে বলে দেবা যে 5045 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো 6এর প্রশ্নটা আমাদের সরল করতে বলেছি। আমাদের আছে -48 ভাগিত +6 প্লাস -8 গুণিত +2 -3। তো চলো আমরা সরলটা করি। তো দেখো এটা আমরা কী করবো, এটা ভাগ করতে হবে। এটা যদি ভাগ করো তাহলে এখানে কত পেয়ে যাবে, দেখো 6কে 6 মাথা পড়তে হবে, 6 × 8 = 48, তাহলে এটা -8 পেয়ে যাবে। এটা ভাগ করলে কত হয়ে যাবে, -8 পেয়ে গেলাম, এটা -8। এবার দেখো এটা যদি আমরা সরল করে নিই তো এটা কত পেয়ে যাবে, দেখো এটা পেয়ে যাবা এই যে মাইনাস প্লাসে -8, এটা পেয়ে যাবা। আর এখানে গুণ কত আছে, আমাদের গুণ আছে +2 আমরা রেখে দিলাম, এই যে +2, আর এটা মাইনাস +3 পেয়ে যাবা। তাহলে এবার দেখো তো এই দুটো গুণ করে নেবো আমরা, -8 আমরা রেখে দিলাম, আর এখানে এই যে মাইনাস প্লাসে -8 দিয়ে 16, এটা +3। এবার দেখো এই যে -8 -16 এই দুটো যোগ হয়ে যাবে, চিহ্ন মাইনাস, তো যোগ করলে কত হবে, এটা যোগ করে তোমরা 24 পেয়ে যাবে, আর +3 আছে। দেখো একই চিহ্ন থাকলে যোগের কাজ, চিহ্ন আবার বিয়োগে বসবে। আচ্ছা আবার এটা আবার দেখো তো, এবার যোগ বিয়োগ, তাহলে যোগ বিয়োগ থাকলে বিয়োগের কাজ করবা, কি চিহ্ন বিয়োগ বসাবা, কারণ 24 বড়, যে বড় তার চিহ্ন বসে। 24 থেকে 3 বাদ দাও, এটা পেয়ে যাবে 21, তো আমরা -21 পেয়ে গেলাম অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 2-এর 7 নম্বর প্রশ্নটা বলছে জল মিশ্রিত 240 সিসি গ্লিসারিনে জল ও গ্লিসারিনের আয়তনের অনুপাত 1/3:1। এতে আরও 60 সিসি জল মেশালে জল ও গ্লিসারিনের অনুপাত কত হবে। আচ্ছা দেখো এখানে জল আর গ্লিসারিনের যে অনুপাতটা বলেছে তার অনুপাতটা আছে 1/3:1, 1/3:1। তাই এই অনুপাতটাকে পূর্ণ সংখ্যা করে নিতে হবে। তো এটাকে পূর্ণ সংখ্যা করতে গেলে তোমরা কি 3 দিয়ে গুণ করে নেবা, 3 দিয়ে গুণ করলে দেখো এটা 1/3 আছে, 3 দিয়ে গুণ করো, এখানে 1 আছে, 3 দিয়ে গুণ করো। হর যেটা তার লসাগু করতে হয়, হর তো শুধু 3 আছে, 3 দিয়ে গুণ করে নিতে হয়, এভাবে পূর্ণ সংখ্যা পেয়ে যাবে। 3 কেটে যাবে, এটা 1 হয়ে যাবে, h2 এটা 3 3 হয়ে যাবে। তা দেখো আমরা পূর্ণ সংখ্যা অনুপাতটা 1:3 পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো আমাদের 1 আমাদের প্রথমে কি আছে, প্রথমে আমাদের আছে জল, তাহলে জল আছে 1, আর গ্লিসারিন আছে আমাদের 3। তাহলে এখান থেকে আমাদের 240 সিসি গ্লিসারিন থেকে আমাদের কিন্তু জল আর গ্লিসারিনের পরিমাণটা বের করে নিতে হবে। তা আমরা এই যে বের করবো 240 সিসি গ্লিসারিন আছে, গ্লিসারিন 240 সিসি গ্লিসারিন এর মধ্যে এটা যে জল এবং গ্লিসারিন মিশ্রিত আছে, ঠিক আছে, এতটা আছে আমাদের গ্লিসারিন। তাহলে এর মধ্যে আমরা জল বের করে নেব, জল কতটা আছে, জল আছে 240 সিসি গ্লিসারিনের মধ্যে জল আছে। তো জল কিন্তু 1, আগে জল বলেছিল তারপরে গ্লিসারিন, তাহলে 1 আনুপাতিক যোগ দিয়ে দিবা, 1 আর 3 যোগ করবা কত হবে 4, কার মধ্যে বের করছে 240, তো এটা গুণ করতে হবে এত সিসি, এককটা আমাদের এখানে দেখো সিসি আছে, সিসি কাটাকাটি করে নাও, 4 6 24 0, 60 সিসি। এবার এখান থেকে আমরা জল বের করে নিলাম, এবার গ্লিসারিন বের করবো, তাহলে এবার বের করবো আমরা গ্লিসারিন। গ্লিসারিন আছে দেখো, গ্লিসারিন অনুপাত কত 3 ছিল, তাহলে 3 দিয়ে গুণ করে দিতে হবে, এই যে যেটা কাটাকাটি করে পেয়েছে 60, তো গুণ করে 3 6 18, 180 সিসি। দেখো আমরা জল আর গ্লিসারিন বের করে নিলাম এই যে এর মধ্যে থেকে 240 সিসি গ্লিসারিন থেকে। তাহলে এবার বলছে আরও 60 সিসি জল মিশাবে, আরও 60 সিসি জল মেশালে এখন
এখন জলের পরিমাণ, জলের পরিমাণটা বেড়ে যাবে। তো আগে জল কত ছিল 60 সিসি, আরও মেশাবে 60 সিসি, তাহলে 60 যোগ হয়ে আমরা 120 সিসি এতটা এখন জল হয়ে গেল। তাহলে এবার আমাদের জল আর গ্লিসারিনের আয়তনটা বের করতে বলেছে, আয়তনের অনুপাতটা বের করতে বলেছে। তো চলো এবার আমরা লিখব এই যে, তো এখন আচ্ছা আমরা এখানে লিখি, এটা বাদ দিয়ে দিচ্ছি, এখানে আমরা চলে যাবো উপরে, এই জায়গায় করে দিচ্ছি। আমরা লিখব এখন জল ও গ্লিসারিন এর আয়তনের অনুপাত, দেখো আগে জল তো আমরা 120 বের করলাম, 120 আর গ্লিসারিন আমরা বের করেছিলাম কত, গ্লিসারিন বের করেছিলাম 180, তাহলে 180, তো 0 0 কেটে দাও, এখানে ডিগ্রি হয়ে গেছে, শুধু 180 হবে, 0 0 কেটে গেল, তার 12:18, 6 দিয়ে ভাগ করে দাও, 6 2 12, 6 3 18। তা দেখো আমাদের নতুন যে জল আর গ্লিসারিন আয়তনের অনুপাতটা হবে 2:3, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 8এর প্রশ্নটা আমাদের বলছে এখানে 20 জন লোক 26 দিনে একটি বাড়ি সারানোর কাজ সম্পন্ন করতে পারে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 4 জন লোক অসুস্থ হয়ে পড়ল। এখন কত দিনে তারা বাড়ি সারানোর কাজটা সম্পন্ন করতে পারবে? তো চলো আমরা গণিতের ভাষায় সমস্যাটি তৈরি করি। তো আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি, আচ্ছা এখানে বানানটা একটু ঠিক করে দিতে হবে, সমস্যাটি হলো, তাহলে আমাদের এখানে কে কে আছে, আমাদের লোক সংখ্যা আছে আর দিন সংখ্যা আছে, দিন বের করতে বলেছে, তো আমরা আগে লিখলাম লোক সংখ্যা, তারপর দিলাম দিন সংখ্যা। দেখো প্রথমে আমাদের লোক ছিল কত, 20 জন লোক 26 দিনে কাজটা করতে পারে, 20 জন লোক 26 দিনে কাজটা করতে পারে, ঠিক আছে, কাজটা করতে পারে 26 দিনে, কিন্তু 6 দিন পর, তাহলে এই যে 26 দিনে করতে পারে কিন্তু 6 দিন পর কথা বলেছে, তা 6 বাদ দিয়ে দাও, তাহলে 6 বাদ দিলে কত দিন থাকবে, এখানে হবে 20 দিন। তাহলে এই যে আমাদের 20 দিন থাকলো, এখন 4 জন লোক বলে অসুস্থ হয়ে গেছে, তো 20 জন লোক ছিল, 4 জন লোক অসুস্থ হয়ে গেছে, তো লোক সংখ্যা এখন হবে 16 জন লোক। তাহলে এই যে বাকি 16 জন লোক থাকলো, তাহলে সেই কাজটা, যে কাজটা অবশিষ্ট থেকেছিল সেই কাজটা কত দিনে করতে পারবে, সেটা আমরা ধরে নিলাম যে x দিনে, সেটা করবে কত দিনে, x দিনে। তাহলে এই হলো আমাদের সমস্যাটা, গণিতের ভাষায় সমস্যাটা। 20 জন লোক যদি কাজটি 20 দিনে করতে পারে, তাহলে 16 জন লোক কত দিনে কাজটি করবে, বাকি কাজটা। তাহলে আমাদের দেখো তো লোক সংখ্যা কমেছে, এই যে লোক সংখ্যা কমে গেছে, তাহলে ওই কাজটা করতে আমাদের করতে বেশি দিন লাগবে, লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে, লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, একজন বাড়লে একজন কমবে, একজন কমলে একজন বাড়বে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমাদের ব্যস্ত সম্পর্ক রয়েছে, তো এখানে সম্পর্কটি ব্যস্ত, ঠিক আছে, সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। দেখো ব্যস্ত সম্পর্ক যদি হয় তা তোমরা এভাবে বের করতে পারবা, এই যে 20:16 সমান আর x:20 করে দেবা, x:20। তাহলে এবার আমরা দেখো অনুপাতকে বাই করে নিব 20। এবার এখানে কাটাকাটি সরল করতে পারো, এই যে আমরা যদি 4 দিয়ে কাটাকাটি করি, তা 4 4 16, 4 5 20। এবার এখানে 4 5 20, তো এখানে 1 থেকে গেল, এর বর্গমূল করে নাও, তাহলে এখানে x একে x আর এদিকে 5 5 25। তো দেখো অবশিষ্ট কাজটা সেই 16 জন লোক কত দিনে করতে পারবে, 25 দিনে করতে পারবে, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখে দেব, তাহলে আমরা করব যে 25 দিনে, এই যে 25 দিনে তারা বাড়ি সারানোর কাজটি সম্পন্ন করবে, তারা বাড়ি সারানোর কাজটি সম্পূর্ণ
করবে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এর প্রশ্নগুলো। 3-এর আগের প্রশ্নটা দেখো, সূচকের অঙ্ক আছে আমাদের এখানে আছে 3 আছে পাওয়ারে 2, তার পাওয়ারে 3 আছে আবার ইন্টু আবার 3-এর পাওয়ারে -6 বাই 3-এর পাওয়ারে 2, এখানে 3-এর স্কোয়ার বলতে পারবো, 2 থাকলে স্কোয়ার বলে দেবা, 3-এর স্কোয়ার প্লাস 3 আছে। চলো আমরা সরলটা করি। দেখো প্রথম এখানে দেখো 3-এর পাওয়ারে 2, 2-এর পাওয়ারে 3, তাহলে এখানে দেখো তো 2-এর পাওয়ারে 3 যদি বলি তো 2-এর পাওয়ারে 3 কত হয়, তাহলে আমরা এই যে 3-এর পাওয়ারে এই যে এটাকে যে ভেঙে নিই, দেখো তোমাদের এখানে বলি যে 2-এর পাওয়ারে 3 আছে, মানে 2-এর কিউব যেটা, একে 2 ইন্টু 2 ইন্টু 2 এভাবে করতে পারবা, 3টা দিয়ে গুণ করলে 8 পেয়ে যাবা। তাহলে এই যে 2-এর কিউব যেটা, সেটা আমরা কত 8 লিখতে পারবা। তো 3-এর পাওয়ারে 8 হয়ে গেল আমাদের, 3-এর পাওয়ারে -6 এটা রেখে দিলাম। আর নিচে দেখো 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার কত পাবো, আচ্ছা 3-এর স্কোয়ার আমরা 3-এর স্কোয়ারে রাখলাম, কিছু করছি না, +3। এখন দেখো এই যে মূল সংখ্যা সমান, তো গুণের সময় পাওয়ারগুলো কী হবে, যোগ হয়ে যাবে। 3 রেখে দেখো 8 প্লাস -6, এই যে দুটো পাওয়ার কি যোগ করে দিলাম। আর নিচে আছে 3-এর স্কোয়ার, এখানে +3 আছে। তাহলে এবার দেখো 3-এর পাওয়ারে 8 -6 হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, আর নিচে 3-এর স্কোয়ার আমরা রেখে দিলাম, +3 রেখে দিলাম। চলো আমরা এখানে চলে আসছি সমান সমান। এবার দেখো 3-এর পাওয়ারে 8 থেকে 6 বিয়োগ করলে কত হবে 2, তাহলে 3-এর স্কোয়ার, আর নিচে আবার আছে 3-এর স্কোয়ার প্লাস এটা 3 আছে। 3-এর স্কোয়ার 3-এর স্কোয়ার দেখো মিলে যাচ্ছে, তো এটাকে তোমরা কেটে দিতে পারো। তো এভাবে কেটে গেলে 1 থেকে যাবে, এদিকে +3, তাহলে 3 আর 1 যোগ করে কত হবে 4। তো আমাদের কিন্তু এর সরলতম মানটা 4 পেয়ে গেলাম, 4 অ্যান্সার 4। দেখো 3-এর 2 নম্বর দেখো আমাদের বলেছে এই যে রাশিটা আছে, প্রথম রাশিটা, এর সঙ্গে কত যোগ করলে এই রাশিটা হবে। ঠিক আছে, এটাই বলেছে, তো এর সঙ্গে কত যোগ করলে এটা পাবো। দেখো তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, আমরা যদি বলি যে 3-এর সঙ্গে কত যোগ করব যে 5 পেয়ে যাবো, তো তোমাদের বলে দেবা সহজে যে 2 যোগ করবো, 3 আর 2 যোগ করে 5, তাহলে এই যে 2টা আসছে কী করে আমাদের, সেটা আমাদের জানতে হবে। যে 2টা পাবো দেখো 5 থেকে, এই যে 5 থেকে 3 বিয়োগ করে দাও, কত 2 পেয়ে যাবে না, তো এইভাবে অ্যান্সারটা চলে আসবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে অ্যান্সারটা পাবো। তো একইভাবে এখানেও দেখো এর সঙ্গে কত যোগ করলে এটা হবে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেবো। তো আমরা লিখবো অতএব দিয়ে এই বিয়োগ দেখাবো, এই যে 2s² প্লাস 5x মাইনাস 4z প্লাস 1, এটা থেকে এই যে এটা বিয়োগ করে দেবো, যেটা এই নিয়মটা অনুযায়ী আমরা এটা কাজ করব। তাহলে 7x মাইনাস 3y প্লাস 2z প্লাস 3। চলো এবার এটাকে সলভ করে নাও। প্রথমে আমরা বন্ধনী উঠিয়ে দেবো, 2s² প্লাস 5x মাইনাস 4z প্লাস 1, এটা -7x প্লাস 3y, দেখো মাইনাস ভিতরে যাচ্ছে, চিহ্নগুলো চেঞ্জ হবে, -7x মাইনাস প্লাস 3y, এটা মাইনাস প্লাসটা -2z হয়ে যাবে, প্লাসটা আবার -3 হয়ে যাবে। এবার সদৃশ্য রাশিগুলো যোগ বিয়োগ করে না, 2s² বসে যাবে, 5x আর -7x, তো এটা -2x পেয়ে যাবে, প্লাস 3y আছে, প্লাস 3y আমরা বসিয়ে দেবো। আর এখানে দেখো -4z আর -2z, এটা -6z হয়ে যাবে। আর এখানে আছে আমাদের -3 আর +1, তাই এই দুটো মিলে আমাদের যোগ বিয়োগ কত হবে, এটা হবে আমাদের -2 হয়ে যাবে। তাই আমাদের দেখো অ্যান্সার পেয়ে গেছি। তাহলে এর সঙ্গে কত যোগ করবো, এই রাশিটা যোগ করবো, তাই এটা পেয়ে যাবো, এটা আমাদের অ্যান্সার। 3-এর প্রশ্ন দেখো আমাদের এই যে দুটো রাশি দেওয়া আছে, প্রথমে এই দুটো রাশির যোগফল থেকে এই দুটো রাশির যোগফলটা বিয়োগ করব, এদের যোগফল থেকে এই দুজনের যোগফলটা আমরা বিয়োগ করতে বলেছে। তাহলে এদের যোগ করব, আবার এদের যোগ করব, তারপরে বিয়োগ দেখাবো। চলো এদের যোগ করে নিচ্ছে, দেখো তোমরা এখানে বর্ডার মেরে দিলাম। তো এই দুটো রাশির যোগ করলে প্রথমে তো আমরা বন্ধনীগুলো উঠিয়ে দেবো, 6 - 7x প্লাস 4s²। এবার যোগ করো, দেখো এখানে 5 আর 6 কত হবে আমাদের, এটা 11 হয়ে যাবে যোগ করে, 9x প্লাস -7x, এটা বিয়োগ হবে, তাহলে প্লাস 2x পেয়ে যাবে, আর প্লাস 4s²। দেখো আমরা এটা রাশি যোগ বিয়োগ করে নিলাম। এখানে আমরা যোগ করে নেবো, দেখো যোগ দিয়ে দিলাম, এই দুটোর যোগফল করতে বলেছে। তাহলে বন্ধনী উঠিয়ে নাও, আমরা বন্ধনী এখানে দেখো প্লাস মাইনাসে -2s² হয়ে যাবে, প্লাস 3x প্লাস 5। তাহলে এখানে দেখো এটা মাইনাস এটা s² হয়ে যাবে, -s², -2s² থেকে s² বিয়োগ, তাহলে -s²। আর এটা -9 থেকে 3 বাদ, তাহলে এটা 6x, -6x প্লাস 5টা আমাদের থেকে গেল। তো এবার দেখো এই যে এদের যোগফল থেকে এদের যোগফলটা বিয়োগ করতে বলেছে, তাহলে আমরা করবো এখন আমরা এই যে এদের যোগফলটা 11 প্লাস 2x প্লাস 4s² এর যোগফল থেকে যে এটা বিয়োগ করতে বলেছে, এই যে -s² প্লাস -6x আছে এখানে, আচ্ছা -6x প্লাস 5, ওকে।
চলো আমরা বিয়োগটা করি। তাহলে বন্ধনী উঠাবো, 11 প্লাস 2x প্লাস 4s স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, প্লাস এস স্কোয়ার হয়ে যাবে আমাদের, প্লাস এস স্কোয়ার, এটাও প্লাস 6x আর -5, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা 11 আর এটা থেকে -5, তো এটা আমাদের 6 হয়ে যাবে বিয়োগ হয়ে, আর এখানে 2x এদিকে প্লাস 6x, তার প্লাস এটা 8x পেয়ে যাবে, আর এই দুটো দেখো যোগ হয়ে যাবে, 4টা একটা 5টা, তাহলে 5s স্কোয়ার। তো দেখো অ্যান্সার আমাদের এটা। এই দুটো রাশির যোগফল থেকে এই দুটো রাশির যোগফলটা যদি বিয়োগ করি তাহলে আমরা এটা পাবো। তাহলে এই যে অ্যান্সার আমাদের অ্যান্সার। দেখো 4 প্রশ্নটা আমাদের বলেছে এই যে রাশিটা আছে এই রাশি থেকে কত যোগ করলে, মানে এই রাশির সঙ্গে কত যোগ করলে এই রাশিটা পাবো। তাহলে এই অঙ্কটা আমরা দেখলাম, কোথায় দেখলাম আমরা, এটা দেখলাম ওই যে 2 নম্বর অঙ্কটা, 3-এর 2 নম্বর অঙ্কটা দেখলাম যে এর সঙ্গে কত যোগ করলে এটা হবে। তা আমরা কীভাবে করলাম, এটা থেকে এটা বিয়োগ দিলাম, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে এখানে একইভাবে কাজ করব, এই যে -7x প্লাস 3y মাইনাস 5z, এটা থেকে আমরা বিয়োগ দিয়ে দেবো, এটা -8s স্কোয়ার প্লাস 8x প্লাস 1। চলো আমরা বিয়োগ করবো, বন্ধনী উঠাচ্ছি প্রথমে, 7x প্লাস 3y মাইনাস 5z, এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস 8s স্কোয়ার হয়ে যাবে, এটা মাইনাস প্লাসে -8x মাইনাস প্লাসে -1, দেখো -7x মাইনাস 8x কত হবে -15x, একই চিহ্ন যোগের কাজ। আর এখানে দেখো প্লাস 3y একটাই আছে, প্লাস 3y বসে যাবে, -5z বসে যাবে, আর কি আছে প্লাস 8s স্কোয়ার প্লাস 8s স্কোয়ার বসে যাবে, আর -1ও বসে যাবে। তো এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই যে এর সঙ্গে কত যোগ করলে এটা হবে, এর সঙ্গে এই রাশিটা যদি যোগ করা হয় তাহলে এই রাশিটা পেয়ে যাবো, যেটা 1 আছে, 1টা ভালো, তাহলে 1, এই যে অ্যান্সার পেয়ে গেলাম আমরা। এবার দেখো 4-এর অঙ্কগুলো, তো 4-এর অঙ্কগুলো আমরা আগের ক্লাসে করা হয়েছে, তোমরা যদি আগের ক্লাসগুলো দেখো তো তোমরা কিন্তু বুঝে নিতে পারবা কীভাবে কোণ অঙ্কন করতে হয়। 4-এর 1-এ তো কোণ অঙ্কন করতে বলেছে 100 ডিগ্রি কোণ, তোমরা চাঁদার সাহায্যে কোণটা এঁকে সমদ্বিখণ্ডিত করতে পারবা। দেখো 4-এর 1 নম্বরে যদি বলি, তাহলে এই যে চাঁদার সাহায্যে তোমরা 100 ডিগ্রি কোণটা এঁকে নেবে, ধরো এই যে 100 ডিগ্রি কোণটা এভাবে হবে, আর সমদ্বিখণ্ডিত তো পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে নেবা, যে কোনো মাপ নিয়ে, ঠিক আছে। এই যে কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে একটা মাপ নিয়ে এভাবে ঘুরিয়ে নিবা, এবার ওই মাপটাই রাখবা, এখানে বসে এদিকে বৃত্তচাপ, আর এখান থেকে বসে বৃত্তচাপটা কেটে নিবা, আর এইভাবে করে টেনে নিবা, তো দেখো সমদ্বিখণ্ডিত হয়ে যাবে 100 ডিগ্রি কোণটার 50 ডিগ্রি করে পেয়ে যাবা, এদিকে 50 ডিগ্রি এদিকে 50 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে এইভাবে তোমরা 100 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে নিতে পারবা। আর 2 নম্বরে যদি বলে দিই আমি, তো 2 নম্বরে তোমরা দেখো এই যে 12.4 সেমিকে সমান 4 ভাগে ভাগ করতে বলেছি, তো তোমরা স্কেলের সাহায্যে কত, এই যে 12 সেমি টেনে নিবা, টানার পর তোমরা কী করবা, এই যে কম্পাসের সাহায্যে নিয়ে, ঠিক আছে, এই যে পেন্সিল কম্পাসের সাহায্যে নিয়ে প্রথমে অর্ধেক করে নিবা, এই যে এদিকে নিয়ে এদিকে বৃত্তচাপ, এটা দেখিয়েছি আমরা আগের ক্লাসগুলো, দেখবা কীভাবে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এভাবে একটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, তার এটাকে এই অংশটা সমদ্বিখণ্ডিত করবা, আবার এই অংশের সমদ্বিখণ্ডিত করবা। আগের ক্লাসে দেখিয়েছি, তোমাদের যদি অসুবিধা হয় কমেন্টে জানাবা, আমি কিন্তু ভালো করে দেখিয়ে দেবো, ঠিক আছে। আমি তবু এখানে একটু দেখিয়ে দিই ভালো করে, এই জায়গায় দেখাচ্ছে। একে যদি 4 ভাগে করতে হয় তা প্রথমে 2 ভাগটা করো, পেন্সিল কম্পাসটা নিয়ে এভাবে বসাবা, আর অর্ধেকের বেশি মাপটা নেবা, নিয়ে এদিকে একটা বৃত্তচাপ এদিকে একটা বৃত্তচাপ, এবার ওইদিকে বসাবা, বৃত্তচাপ দুটো কেটে নেবা, এভাবে যোগ করে দেবা, দেখো সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। একইভাবে এই ভাগটা করবা, যে নিয়মটা করলাম, এখানে অর্ধেকের বেশি নিয়ে এদিকে বৃত্তচাপ এদিকে বৃত্তচাপ, এখানে বসে আবার বৃত্তচাপটা কেটে দেবা, এভাবে করে নেবা, দেখো এখানে আবার সমান 2 ভাগ হয়ে গেল, এইটুকুটা করে নেবা একই নিয়মে, ঠিক আছে। দেখো এই 4টা ভাগ হয়ে গেল, এই যে 12.4 সেমি সমান 4 ভাগে ভাগ হয়ে গেছে, এভাবে তোমরা করে নিতে পারবা। আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম, কোনো অসুবিধা নেই। 3 নম্বরে দেখো, 3 নম্বরে যে বলি তোমাদের, এখানে বলি আমি 3 নম্বরটা, 3 নম্বরে যে বলেছে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে চাঁদার সাহায্য ছাড়া, তা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে হবে। চাঁদার সাহায্য ছাড়া বলতে চাঁদা সাহায্য না নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটা অঙ্কন করতে হবে। আগের ক্লাসে আমি করেছি 45 ডিগ্রি কোণটা কীভাবে অঙ্কন করতে হয়, তোমরা আগের ক্লাসগুলো যদি দেখে থাকো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবা। যদি তোমাদের অসুবিধা হয় এগুলো, তাহলে কমেন্টে জানাবা যে কোনগুলো অঙ্কন করতে পারছি না আমরা, তা আমি কিন্তু পরের ক্লাসগুলোতে আমি কিন্তু দেখিয়ে দেবো তোমাদের। তা ঠিক ছিল, এই ছিল আমাদের আজকে ক্লাসের সব অঙ্কগুলো। তো তোমাদের সব অঙ্কগুলো করে দিয়েছি ভালো করে, তোমরা শুধু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো এবং ভিডিওতে লাইক করে ভিডিওগুলো শেয়ার করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে, তোমরা সবাই ভালো দেখো।